আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবো অফলাইন। ঠিক আছে, চলো শুরু করি। দেখো এখানে বলা আছে প্রথমে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফর্ম। প্রতিটি বিভাগে টিক এবং চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। বুঝতে পেরেছেন? তো ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল করা চলবে না, অবশ্যই প্রতিটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। দেখো এখানে দেখো প্রথমে বলা আছে বিভাগ ক্ষেত্র, তারপরে এখানে আছে বিকল্প বা ইনপুট, তারপরে আছে নির্দেশনা। ক, পারিবারিক পরিচয় সঠিক হলে টিক চিহ্ন দিন। দেখেন এখানে 1 নম্বরে আছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, পুরো নামটা লিখবেন। অর্থাৎ এখানে আপনি আপনার নিজের নাম লিখতে পারেন, মায়ের নাম লিখতে পারেন, বা বাবার নাম লিখতে পারেন, যেটা হচ্ছে আধার কার্ড অনুযায়ী নামটা লিখতে হবে এইখানে। বুঝতে পেরেছেন? এখানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে দেখেন 2 নম্বর হচ্ছে জন্ম তারিখ। এখানে আপনার জন্ম তারিখ দেবেন। দিন প্রথমে থাকবে দিন, প্রথমে থাকবে হচ্ছে দিন, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে তারিখ। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন 3 নম্বরে আছে পরিবারের প্রধানের তিনি পুরুষ না মহিলা। পুরুষ হলে আপনি অবশ্যই পুরুষে এখানে টিক দেবেন, যদি মহিলা হয় তাহলে অবশ্যই এখানে আপনি আপনারা টিক দেবেন। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন বলা আছে 4 নম্বরে পরিবারের প্রধানের আধার নম্বর। 4 নম্বর বক্স দেখেন এখানে পরিবারের যে প্রধান আপনার হেড অফ দ্য যে ফ্যামিলি আছে, যার নাম আপনি উপরে লিখছেন, তার হচ্ছে এখানে দিবেন আপনি আধার নাম্বার। এখানে হচ্ছে আপনার আধার নাম্বার। বুঝতে পেরেছেন? এখানে হচ্ছে আধার নাম্বার। তারপরে দেখেন 5 নম্বরে আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। অবশ্যই আমাদের সবার কাছে ডিজিটাল রেশন কার্ড আছে। অবশ্যই এখানে আমাদের যে পারিবারিক যে একটা আইডি আছে সবার প্রথমে, সেই আইডিটা এখানে দিতে হবে। আর কে এস ওয়াই এরকম একটা আইডি আছে না সবারই, এইটা আমাদের এখানে দিতে হবে। বুঝতে পেরেছেন? তারপরে দেখো এখানে বলা আছে পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যা। এখানে 4 জন হতে পারে, 3 জন হতে পারে, 2 জন হতে পারে। এখানে এটা লিখে দেবেন যে 2 জন, এটা সংখ্যায় লিখতে হবে। ঠিক আছে? বা হচ্ছে আমাদের 3 জন। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন এখানে বলা আছে ঠিকানা। 7 নম্বরে হচ্ছে ঠিকানা। ঠিকানা হচ্ছে স্থায়ী ঠিকানা। এখানে অবশ্যই আধার কার্ড অনুযায়ী যে আপনার স্থায়ী ঠিকানা, সেটা অবশ্যই এখানে পূরণ করবেন। প্রথমে হচ্ছে ভিলেজ, তারপরে হচ্ছে পোস্ট অফিস, গ্রাম, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো সমস্ত কিছু দিয়ে দেবেন এখানে এই বক্সের মধ্যে ঠিকানা। তারপরে দেখেন 8 নম্বরে আছে এখানে যোগাযোগ নাম্বার। অবশ্যই হচ্ছে যে নাম্বারটা আপনারা এখানে দিবেন, সেই নাম্বারটা হচ্ছে পরিবারের প্রধানের আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার হয়, অর্থাৎ আধার কার্ডের সাথে লিঙ্কেড মোবাইল নাম্বার এখানে দিতে হবে। ঠিক আছে? তারপরে দেখেন এখানে 9 নম্বরে যেটা বলা আছে, এটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। দেখেন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে তারা বুঝতে পারবেন যে আপনার পরিবারে কতজন অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন। ঠিক আছে? দেখো এখানে প্রথমে বলা আছে যে পরিবারের প্রধানের নাম। এখানে তোমার পরিবারের প্রধানের নামটা এখানে লিখে দেবে। ঠিক আছে? এখানে লিখে দেবে। তারপরে দেখো 1 নম্বরে বলা আছে সদস্য নম্বর 1, সদস্য 1। দেখেন এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি, এখানে কি আবেদন, আপনি তো অবশ্যই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তাই এখানে হ্যাঁ বক্সে টিক দেবেন। ঠিক আছে? তারপরে দেখেন এখানে বলা আছে যে সদস্য নাম্বার 1, সদস্যের নাম দিবেন এখানে। আপনার পরিবারে কয়জন সদস্য আছে, প্রথমে সদস্য নাম্বার 1 এর নাম দেবেন। তারপরে হচ্ছে জন্ম তারিখ দেবেন। তারপরে হচ্ছে এখানে দেখেন লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ না মহিলা। তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি তার, এই যে আমাদের এখানে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকবে, এনার সঙ্গে এনার কি সম্পর্ক, এইটা এখানে লিখতে হবে। ছেলে না মেয়ে এটা দিতে হবে। ঠিক আছে? না বোন। তারপরে দেখেন সদস্য নম্বর 2, সদস্য নম্বর 2 আছে দেখেন, সেমভাবে আমরা একইভাবে ফর্ম ফিল আপ করবো। এই সদস্য নম্বর 2 ইনি কি হচ্ছে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করছেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এখানে টিক দেবেন। তারপরে দেখেন 2 নম্বর ফর্মে পরিবার প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক, একইভাবে আমরা দেবো। ঠিক আছে? প্রথম ফর্মে আমরা যেভাবে ফিল আপ করেছি সেইভাবে আমরা এখানেও ফিল আপ করবো। 3 নম্বর সদস্য এখানে দিতে হবে নাম, এখানে থাকবে নাম, তারপরে হচ্ছে জন্ম তারিখ। তিনি কি অন্নপূর্ণার জন্য ফর্ম ফিল আপ করতেছে? হ্যাঁ হলে হ্যাঁ দিয়ে দেবেন, টিক চিহ্ন, টিক মেরে দেবেন। তারপরে হচ্ছে তার লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ না মহিলা। পরিবারের প্রধানের সাথে তার কি সম্পর্ক, এখানে সম্পর্কটা আপনারা লিখে দেবেন যে তিনি ছেলে, তার ছেলে হন না মেয়ে হন, এটা দিতে হবে। তারপর হচ্ছে আধার নাম, অর্থাৎ যে 3 নম্বর সদস্যের নাম আপনি এখানে লিখছেন তার এখানে আধার নাম্বার দিতে হবে। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন ফর্মটা অবশ্যই তোমরা ভালোভাবে ফিল আপ করো। আর ফর্মটা ফিল আপ করার সময় যে হচ্ছে নাম্বারগুলোই হবে, যেমন 1 2 3 4, এগুলো আপনার হচ্ছে ইংরেজিতে ইউজ করবেন। বুঝতে পেরেছেন? আধার কার্ড নাম্বার এগুলো হচ্ছে ইংরেজিতে ইউজ করবেন। এমনি বাকি সবগুলো তোমরা বাংলায় ফর্ম ফিল আপ করতে পারবে। সদস্য নম্বর 4 একইভাবে তোমার ফর্ম ফিল আপ করে সদস্য নম্বর 4। তারপর হচ্ছে সদস্য 5, এখানে কি আবেদনকারী যদি হয়ে থাকেন তিনি অন্নপূর্ণার জন্য, তাহলে অবশ্যই এই যে বক্সের মধ্যে টিক মেরে দেবে। ঠিক আছে? তারপর দেখুন 10 নম্বর পয়েন্টে বলা আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ হস্তান্তরের জন্য। বুঝতে পেরেছেন?
তাহলে অবশ্যই আমাদের কি দেখেন এখানে বলা আছে যে অবশ্যই সেই ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ অবশ্যই আমাদের যে অ্যাকাউন্টটা আমরা দেবো সেটা কিন্তু ডিবিটি লিঙ্কেড হতে হবে। বুঝতে পেরেছেন? দেখেন এখানে প্রথমে আছে হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলি পরিবারের প্রধান। আমরা প্রথমে যে আমাদের গার্জিয়ানের নাম দিয়েছিলাম, পরিবারের প্রধানের নাম দিয়েছিলাম, তার এখানে কী থাকবে? ব্যাংকের নেম থাকবে, অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে দেখেন 2 নম্বর বক্সে অ্যাকাউন্ট নাম্বার ভালোভাবে বসাতে হবে। এগুলো কিন্তু ভুল করলে চলবে না। তারপর হচ্ছে আইএফএসসি কোড বসাতে হবে। বোঝা গেছে? তারপরে দেখেন একইভাবে আমরা সদস্য 1 এর ব্যাংক অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে আইএফএসসি কোড বসিয়ে দেবো। অবশ্যই আপনাদের কি করতে হবে? অবশ্যই আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি কথাটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। বুঝতে পেরেছেন? ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এইভাবে তোমরা এটা ফর্ম ফিল আপ করলে 4 নাম্বার 4 সদস্য নাম্বার 4 একইভাবে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। সহজ আছে ফর্ম ফিল আপটা, কঠিন না। আপনারা কিন্তু ভুল করবেন না, হ্যাঁ? তারপরে দেখেন 11 নম্বরে বলা আছে এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ। অর্থাৎ এখান থেকে তারা বুঝে যাবেন যে আপনার নাম কি ডিলিট হয়ে গেছে, আপনার নাম কি ভোটার তালিকায় এখনো আছে, সঠিক তথ্য এখানে প্রদান করবেন। দেখেন এখানে বলা আছে হেড অফ দ্য ফ্যামিলি এপিক নাম্বার। এখানে আপনার হচ্ছে আপনার যে পরিবারের প্রধানের নাম আপনারা উপরে দিয়েছিলেন তার এখানে হচ্ছে এপিক অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। এখানে তারপর হচ্ছে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? সদস্য সদস্য 1 তার সেম একইভাবে 1 নম্বর সদস্য যিনি আছেন তার এখানে ভোটার কার্ডের নাম্বার এবং অবশ্যই তার বিধানসভা ক্ষেত্র বা অংশ নাম্বার। তারপর হচ্ছে 2 নম্বর সদস্য সেম একইভাবে আপনারা এখানে দিবেন। ঠিক আছে? 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য একইভাবে কিন্তু এটা ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ আমাদের 11 নম্বর যে আমাদের দাগ আছে এখানে বলা আছে কি এখানে হচ্ছে আমাদের কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাদের ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে, সদস্য, তার ভোটার কার্ডের নাম্বার এবং তার হচ্ছে অংশ নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র নাম্বার। এটা দিতে হবে। ঠিক আছে? তারপরে দেখো এখানে 12 নম্বরে বলা আছে বিভাগ। অসংরক্ষিত ইউআর। আপনার বিভাগটি কি? অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী বা ইউআর ইডব্লিউএস, তপশিলি জাতি এসসি, তপশিলি উপজাতি বা এসটি, অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী পিবি টিজি। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনাদের যে ওবিসি কার্ড বা কাস্ট সার্টিফিকেট আছে আপনাদের সেটাই হচ্ছে বিভাগ। বুঝতে পেরেছেন? যারা এখানে হচ্ছে যারা হচ্ছেন রাজবংশী আছেন, হিন্দু আছেন তারা অবশ্যই তপশিলি জাতি দেবেন, এসসি দেবেন। এসসি বক্সে ক্লিক করবেন, টিক মেরে দেবেন। তপশিলি উপজাতি যারা এসটি ক্যাটাগরি থেকে আছেন তারা হচ্ছে তপশিলি উপজাতি। যারা হচ্ছে ওবিসি তালিকাভুক্ত তারা কি? অবশ্যই এইখানে ক্লিক করবেন। বুঝতে পেরেছেন? এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। শুধু একটা বক্সে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে দেখো এখানে বলা আছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। রেশন কার্ড বা হচ্ছে খাদ্য ভর্তুকি। সঠিক হলে টিক চিহ্ন দিন। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ, এটা অবশ্যই আমাদের সকলের কাছে কি? আমাদের সকলের কাছে বর্তমানে ডিজিটাল রেশন কার্ড আছে। তারপরে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। দেখেন আপনার ডিজিটাল কার্ড যে রেশন কার্ড আছে সেখানে কিন্তু AAY বা SPHH, RKSY এরকম কিন্তু একটা নাম্বার প্রথমে দেখবেন, প্রথমে এরকম ইংরেজি কয়েকটা ওয়ার্ড আছে। সেগুলো তোমরা ইংরেজি লেটার আছে, এগুলো তোমরা এটা আপনার কার্ডটা কীরকম হবে সেটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এদিকে আছে RKSY। তো RKSY দিয়ে এটা এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বরে বলা আছে যে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। অবশ্যই আমরা সকলেই রেশন তুলি। ঠিক আছে? প্রতি মাসে। তাহলে এখানে হ্যাঁ করবেন। ঠিক আছে? তারপরে হচ্ছে সম্পদ। সঠিক হলে টিক চিহ্ন দিন। ঠিক আছে? বাড়ির ধরুন আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি আপনাদের বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ বক্সে ক্লিক করবেন। নতুবা না বক্সে ক্লিক করবেন। ঠিক আছে? এইটা আমরা কিন্তু নাতেই ক্লিক করব। তারপর পারিবারিক জমির মালিকানা। রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR বা হল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি। বুঝতে পেরেছেন? যে পারিবারিক জমির মালিকানা। আপনার কি জমি আছে? আপনার পরিবারে কারো কি জমি আছে? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই না দেবেন। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন আমরা পরের পেজে যাই। দেখো এখানে বলা আছে বিভাগ বা ক্ষেত্র একই ফর্ম আমাদের। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এই যে আপনাদের যে পরিবার আছে 4 জন হোক 5 জন হোক তাদের মোট জমির পরিমাণটা কত? এখানে অবশ্যই শতকে লিখতে হবে। এখানে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে? এখানে শতকে লিখতে হবে। যে আপনাদের 100 শতক জমি আছে বা 1 একর জমি থাকতে পারে। এটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? তারপরে দেখেন এখানে বলা আছে যানবাহন আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? অবাণিজ্যিক মানে হচ্ছে আপনাদের পার্সোনাল কার। বুঝতে পেরেছেন? গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তবে মডেলটা দিন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিন। তাহলে বোঝা গেল এখানে যে আপনাদের যদি কোনো পার্সোনাল কার থাকে বা গাড়ি থাকে সেটা হচ্ছে অবশ্যই আপনার হ্যাঁ বা না বক্সে ক্লিক করবেন। যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে অবশ্যই না। তারপরে দেখেন এখানে বলা আছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। আপনার যে পরিবারের সদস্যরা আছে হ্যাঁ যদি যে আপনার কি স্বাস্থ্য বীমা পান? হ্যাঁ যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক বা প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। যদি না হয় তো না বক্সে ক্লিক করে দিন। যদি হ্যাঁ হয় তবে এটা হচ্ছে উল্লেখ করতে হবে হেড অফ দ্য ফ্যামিলি সরকারি বা বেসরকারি বীমা অঙ্ক
প্রিমিয়ামের বিবরণ মানে আপনারা যদি কোনো বিমা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই ফর্মটা তোমাদের হচ্ছে ভালো করে ফিল আপ করতে হবে। যদি আপনারা বিমা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই না বক্সে ক্লিক করে দেবেন। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন এখানে বলা আছে যে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে হচ্ছে আপনারা কি সরকারকে ট্যাক্স দেন, পেশাগত ট্যাক্স, আয়কর, ঠিক আছে? যদি আপনারা দিয়ে থাকেন, ধরুন আপনারা কোনো বড় ধরনের বিজনেস করেন, সেক্ষেত্রে আপনাদের তো সরকারকে আয়কর দিতে হবে। তখন আপনার হ্যাঁ বক্সে ক্লিক করবেন। যদি আপনারা বড় বিজনেস করেন না, সাধারণ ক্ষেত্রে আমরা কি আয়কর প্রদান করি, কোনো সময় হচ্ছে করি না। যে আপনাদের যদি আয়কর বড় ট্যাক্স প্রদান করেন সরকারকে রেগুলার ইয়ারলি, তাহলে অবশ্যই হ্যাঁ বক্সে ক্লিক করবেন, এবং যদি না করেন তাহলে না বক্সে ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে দেখেন পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ বক্সে ক্লিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নম্বর অবশ্যই যুক্ত করতে হবে, উল্লেখ করুন। যদি না হয় তাহলে না বক্সে ক্লিক করে দেবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, আপনার প্রধানের নাম, তার প্যান নাম্বার, তারপরে সদস্য নাম্বার 1 তার প্যান নাম্বার, তারপরে সদস্য নাম্বার 2, তারপরে হচ্ছে তার প্যান নাম্বার। এটা আপনার কিন্তু সহজ আছে, অবশ্যই প্যান কার্ড দেখে দেখে এটা ফিল আপ করবেন, ঠিক আছে? তারপরে দেখেন কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান, আপনার পরিবারের প্রধান কি করে? সরকারি চাকরি, সরকারি ক্ষেত্রে আছেন, বেসরকারি ক্ষেত্রে বা বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে বা স্বনিযুক্ত উদ্যোক্তা বা ব্যবসায়ী বা মালিক ইত্যাদি। অর্থাৎ আপনার পরিবারে কি যে আপনার পরিবারের প্রধান, তিনি কি কোনো ব্যবসায়ী, আংশিক সময়ের কর্মরত বা পার্ট টাইম জব করেন, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত বা কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি এর মধ্যে পড়ে, পরিযায়ী শ্রমিক, বেকার না অন্যান্য। অর্থাৎ আপনার পরিবারের সাথে আপনার পরিবার প্রধান কী কাজ করেন অবশ্যই এটা এখানে ক্লিক করবেন। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন এখানে বলা আছে যদি হচ্ছে আপনারা সদস্য নম্বর 1 যদি সরকারি ক্ষেত্রে চাকরি করে তাহলে অবশ্যই সরকারি ক্ষেত্রে দেবেন। এখানে দেখেন একটা কথা বলতেছি, যারা এখানে রাজ্য সরকার দ্বারা নির্দেশ আছে, যদি কোনো ব্যক্তি সরকারি চাকরি করে তাহলে কিন্তু সেই ব্যক্তি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। বুঝতে পেরেছেন? তাহলে হচ্ছে যারা সরকারি চাকরি করে না তাদের জন্যই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার। বুঝতে পেরেছেন? তাহলে এই বক্সগুলোতে আপনাদের সাথে কোনটা যাচ্ছে সেটা আপনি ক্লিক করে এখানে জানিয়ে দেবেন। অবশ্যই কিন্তু প্রতিটা ফর্ম সতর্কতার সাথে ফিল আপ করবেন এবং ভুল জায়গায় ক্লিক করবেন না। ভুল জায়গায় ক্লিক করলে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মটি বাতিলও হতে পারে। বুঝতে পেরেছেন? এবার দেখেন এখানে বলা হচ্ছে সদস্য 4 একই, ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নেই। তারপরে দেখেন পরিবারের এই যে 4 নম্বরে এখানে বলা আছে দেখেন পরিবারের স্বীকৃত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অস্বীকৃত বয়স্ক সদস্যদের সংখ্যা এখানে লিখতে হবে। শিক্ষিত কয়জন আপনার পরিবারে আছে আর অশিক্ষিত কয়জন আছে এখানে দিতে হবে। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। অর্থাৎ আপনার পরিবারে যে শিক্ষিত যিনি আছেন তিনি তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি অবশ্যই প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছেন? তো পরিবারের প্রধান তিনি শিক্ষিত কি শিক্ষিত নন? অবশ্যই অশিক্ষিত হলে, তিনি যদি কম পড়াশোনা করে থাকেন অবশ্যই অশিক্ষিত ক্লিক করবেন। তিনি যদি পড়াশোনায় শিক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই শিক্ষিত জায়গায় ক্লিক করবেন। এইভাবে এই ফর্মটা ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন এখানে বলা আছে, তারপরে দেখেন কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ বা আপনার পরিবারে কেউ কি কোনো রাজনীতির সাথে যুক্ত আছে, যে রাজনীতির কোনো ভালো পদে আছেন? তো যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ বক্সে ক্লিক করবেন, আর যদি না হয়ে থাকে না বক্সে ক্লিক করবেন। বুঝতে পেরেছেন? কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ আপনার যে পরিবারের সদস্যরা আছে তাদের মধ্যে কেউ কি সরকারি পেনশন পায়? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ বক্সে ক্লিক করবেন, না হলে না বক্সে ক্লিক করবেন। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ জিএসটি প্রদান করেন, এরকম ব্যক্তি আপনার পরিবারে আছে কেউ? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ করবেন, না হয়ে থাকে না করবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত এটা আপনারা এখানে বসিয়ে দেন। অবশ্যই কীরকম আপনার পরিবারের বার্ষিক আয় সেটা অবশ্যই এখানে দেবেন। ৭২,০০০ হতে পারে, ঠিক আছে, ৮০,০০০ হতে পারে, সেটা আপনাদের বার্ষিক আয়টা হচ্ছে সারা বছরের যেটা আয় সেটা এখানে আপনারা লিখে দেবেন। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন অন্যান্য পরিচয় নথি। সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি আপনার পরিবারের প্রধানের যদি হচ্ছে আপনার পরিবারের প্রধানের নাম যদি হচ্ছে সিএতে তারা আবেদন করে থাকে, ভোটার কার্ড থেকে ডিলিট হয়ে গেছে এবং সিএএ এর মাধ্যমে আবেদন করেছে, প্রযোজ্য নয়। এখানে আপনারা ক্লিক করবেন, যদি নাম না ঠিক আছে আমাদের ফ্রিতে আবেদন করি তাহলে এখানে শুধু লিখে দেবেন যে টিক চিহ্নে ক্লিক করবেন, প্রযোজ্য নয়, এই বক্সে ক্লিক করবেন। তারপর 2 নম্বর সদস্য, তার নাম যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই প্রযোজ্য নয়, এখানে ক্লিক করবেন। কিন্তু যদি আবেদন করে থাকে তাহলে কিন্তু 2 নম্বর হচ্ছে বক্সে ক্লিক করবেন। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন সেম একইভাবে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে হবে, যে হচ্ছে দেখেন এখানে সদস্য নম্বর 3 তিনি কি সিএতে আবেদন করেছেন, এটা কি তার জন্য প্রযোজ্য নয়, যে তার নাম ঠিক আছে অলরেডি, তাই এখানে প্রযোজ্য নয় করে দিলাম। যদি হয় না তিনি আবেদন করেছেন তাহলে অবশ্যই 2 নম্বর বক্সে ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি, এগুলো যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই এখানে কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে। পরিবার প্রধান তার নাম্বার হচ্ছে, এই কার্ডের নাম্বারটা আপনার দিতে হবে। আর তারপরে হচ্ছে 2 নম্বরে দেখেন এখানে আইডি সংখ্যা, তারপরে হচ্ছে সে যে তারিখে ইস্যু করা হয়েছিল সেই কার্ড, এটা আপনাদের হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ডটা যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কার্ডের মধ্যে এই ডিটেলসগুলি ফিল আপ করা যায়। এই কার্ডটা দেখে দেখে ভালো করে এখানে ফিল আপ করবেন। বুঝতে পেরেছেন? সেই একইভাবে সদস্য 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য এগুলো আপনারা ফিল আপ করবেন, ঠিক আছে?
তারপরে দেখেন এখানে বলা আছে 6 নম্বর, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ এখানে আপনাদের দিতে হবে। বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং বা হোম স্কুলিং ইত্যাদি। বুঝতে পেরেছেন? দেখেন এখানে কী আছে, বিদ্যালয়ে অধ্যয়নরত আপনার যদি পরিবারে কোনো শিশু বা বাচ্চা তারা হচ্ছে বিদ্যালয়ে পড়ে, সে শিশু হচ্ছে সদস্য নাম্বার 1, শিশুর নাম দিয়ে দিবেন, শিশু শ্রেণী, বিদ্যালয়ের নাম অবশ্যই এখানে দিবেন। তবে সে সরকারি বিদ্যালয় না হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় না স্পন্সর্ড বিদ্যালয়, কোথায় তারা সে পড়াশোনা করে তার এখানে ক্লিক করবেন। ঠিক আছে? বেসরকারি বিদ্যালয় হলে বেসরকারি বিদ্যালয়, স্বীকৃত মাদ্রাসা বোর্ডে তিনি পড়েন, মাদ্রাসা বোর্ডে ক্লিক করবেন, অন্যান্য মাদ্রাসায় ক্লিক করবেন, অন্যান্য ক্ষেত্রে যত হচ্ছে পড়াশোনা না করতে সেক্ষেত্রে অন্যান্য জায়গায় ক্লিক করবেন। বুঝতে পেরেছেন? এভাবে কিন্তু ফিল আপ করতে হবে। সেম একইভাবে তোমরা হচ্ছে 2 নম্বর সদস্য নম্বর 2, যে আপনার পরিবারে কয়টা বাচ্চা হচ্ছে স্কুলে যায়, স্কুলে পড়াশোনা করে, এখানে আপনারা ফর্ম ফিল আপটা করে দেবেন। শিশুদের টিকাকরণের ব্যবস্থা ও বর্তমান অবস্থা। এই শিশু যেখানে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড, আইডি যদি না হয় তাহলে শেষে টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ এগুলো কিন্তু বসাতে হবে এখানে, দেখছেন? শিশু সদস্য 1, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। আর হচ্ছে যদি আপনার টিকাকরণ না হয়ে থাকে, যেমন হচ্ছে আমাদের পোলিও টিকা আছে, এগুলো হচ্ছে আমাদের টিকাকরণ। এগুলো যদি না হয়ে থাকে তাহলে টিকাকরণ করা হয়নি, এই জায়গায় বক্সে ক্লিক করবেন। সেমভাবে পরিবারের সদস্যদের নাম এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, অর্থাৎ আপনি যে ওই অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করতেছেন, আপনার কোনো আলাদা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা। পরিবারের প্রধান উনি যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ বক্সে ক্লিক করবেন। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে এখানে। ঠিক আছে? প্রকল্পের নাম এখানে দেওয়া আছে। আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সটি চিহ্নিত করুন। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন এখানে বলা আছে, এখানে হচ্ছে আপনাদের প্রকল্পের নাম দিতে হবে। ঠিক আছে? প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্প মানে হচ্ছে আপনি যদি কোনো প্রকল্প থেকে টাকা পেয়ে থাকেন তাহলে হচ্ছে তার নামটা এখানে দিতে হবে। ঠিক আছে? আপনি যদি না পেয়ে থাকেন তাহলে না দিয়ে দেবেন। তারপরে দেখেন এখানে বলা আছে বিকল্প ইনপুট, সেম একই, এটা এই ফর্মটি বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। ঠিক আছে? কোনো কারণে যদি আপনাকে বাধ্য হয় তাহলে ফর্মটি কিন্তু অফিসার কর্তৃক আবার পূরণীয় করতে হবে। অফিসার আবার দেখবে যাচাই করে, যে ঘোষণা বা সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করতেছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত। তাহলে এখানে এই বক্সে আপনার ক্লিক, অবশ্যই এই বক্সে আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে? তারপরে দেখেন বিভাগ ক্ষেত্র, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে আপনার কিন্তু স্বাক্ষর করতে হবে, এখানে আপনার সই করতে হবে। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন দৃষ্টব্য, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ আপনাদের পরিবার বলতে আপনি, আপনার ছেলে মেয়ে, ঠিক আছে, এ আমার পরিবার, ভাই বোন, এদেরকে নিয়ে তো 4 জন 5 জন, এটাই হচ্ছে আমাদের পরিবার। ঠিক আছে? এই কথাটাই এখানে বলা আছে। শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এই যে নিচের যে জায়গাটা আছে এখানে হচ্ছে আপনারা কিছু লিখবেন না, এই জায়গাটাতে আপনারা কিছু লিখবেন। এটা হচ্ছে আমাদের আমরা যেখানে জমা করবো আমাদের বিডিও 20, অর্থাৎ বিডিও 20 আধিকারিকগণ এখানে ফর্ম ফিল আপ করবে। বুঝতে পেরেছেন? অতএব আমি আবেদনপত্রটি প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। এটা গ্রহণ করার পর অবশ্যই তোমাদের কিন্তু একটা করে রিসিপ্ট কপি তারা দিয়ে দেবে। তো এই ছিল হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ সম্পূর্ণ প্রসেস। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে? যদি এই ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবে। এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও পেতে পাশে থাকবে। ধন্যবাদ।